যদি কোনো অচেনা মানুষ আপনার সামনে এসে বলে যে তাকে মাত্র 5 মিনিট দিন এবং সে আপনাকে দাঁড় করিয়ে দিতে পারে, অথচ বিশ্বের বড় বড় ডাক্তাররা আগেই হার মেনে নিয়েছেন, তবে আপনি কি তাকে ভরসা করবেন নাকি অপমান করবেন? মীরা মালহোত্রাও সেই মানুষটিকে নিচু দেখিয়েছিল, কিন্তু সে জানত না যে এই 5 মিনিটই তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছিল। এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এর শেষ আপনাকে চমকে দেবে। আর যদি আপনি এমন হৃদয়স্পর্শী কাহিনী পছন্দ করেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, আর নিচে কমেন্টে অবশ্যই জানান আপনি কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে কি করছেন। 2018 সালের ডিসেম্বরের এক শীতের দুপুর ছিল। নয়াদিল্লির বসন্তবিহার এলাকায় অবস্থিত এক বিলাসবহুল বাংলোর ভেতরে নিস্তব্ধতা যেন কোনো বোঝার মতো ঝুলেছিল। বাইরে সবকিছুই তেমন ছিল যেমনটা সবসময় থাকত। গার্ডরা সতর্ক ছিল, ফটক চকচক করছিল, আর দেওয়ালের ভেতরে আরাম আয়েশের প্রতিটি জিনিস মজুদ ছিল। কিন্তু এই বাড়ির মালকিন মীরা মালহোত্রার জীবন এখন সেখানেই আটকে গিয়েছিল, যেখান থেকে সামনে আর কোনো পথ দেখা যাচ্ছিল না। 2 সপ্তাহ আগে পর্যন্ত মীরা সেই নারী ছিল যাকে দেখে লোকে দূর থেকে থমকে যেত। আত্মবিশ্বাসে ভরা চলন, হাই হিলের শব্দ, আর চোখে এমন এক অহংকার যেন পৃথিবী তার ইশারায় চলে। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা সব কেড়ে নিল। ডাক্তারদের কথাগুলো আজও তার কানে বাজত। আপনার পায়ের স্নায়ুগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুনরায় হাঁটতে পারা প্রায় অসম্ভব। এই প্রায় শব্দটাই মীরাকে ভেতর থেকে মেরে ফেলছিল। সে দামি হুইল চেয়ারে বসে জানলা দিয়ে বাইরে দেখছিল। কনকনে হাওয়া কাঁচে ধাক্কা খাচ্ছিল, কিন্তু তার পায়ে কিছুই অনুভূত হচ্ছিল না। না ঠান্ডা, না ব্যথা, না জীবন, শুধু এক শূন্যতা। যে পা দুটো একসময় তাকে শক্তি দিত, আজ সেগুলোই তার সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়িয়েছিল। বাড়িতে চাকরবাকর ছিল, ডাক্তাররা আসত যেত, বাবার গলা ফোনে শোনা যেত, কিন্তু মীরা নিজেকে পুরোপুরি একা অনুভব করছিল। তার সবচেয়ে বড় ভয় এটা ছিল না যে সে হাঁটতে পারবে না, তার ভয় ছিল যে লোকে এখন তাকে দয়ার চোখে দেখবে। আর মীরা মালহোত্রার কাছে দয়ার চেয়ে অপছন্দের আর কিছুই ছিল না। সেই দুপুরে যখন তার মন ধীরে ধীরে আশা ছেড়ে দিচ্ছিল, ঠিক তখনই ভাগ্য তার দরজায় কড়া নাড়ল। এমন একজন মানুষ যে এই দুনিয়ায় তার মর্যাদার একেবারে বিপরীতে ছিল। তাকে দেখে মীরার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সেই মানুষটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সকালে ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ভেতরে ঢুকছিল, কিন্তু মীরা মালহোত্রার ভেতরে কিছুই অনুভূত হচ্ছিল না, না ঠান্ডা, না গরম, না কোনো আশা। নয়াদিল্লির এক দামি প্রাইভেট হাসপাতালের ঘরটি শান্ত ছিল, এতটাই শান্ত যে মেশিনের হালকা আওয়াজও হৃৎস্পন্দনের মতো মনে হচ্ছিল। মীরা হুইল চেয়ারে সোজা হয়ে বসেছিল, মুখ শান্ত, চোখ স্থির, যেন এই সাক্ষাৎ তার কাছে স্রেফ একটা নিয়ম রক্ষা মাত্র। ডাক্তার কুণাল মেহতা সামনে দাঁড়িয়েছিলেন, দিল্লির নামী নিউরোলজিস্ট, যার কথা প্রায়ই চূড়ান্ত রায় হিসেবে মানা হতো। তিনি রিপোর্ট বন্ধ করলেন, এক মুহূর্ত থামলেন, তারপর বললেন, আমরা আপনার অবস্থা প্রতিটি দিক থেকে পরীক্ষা করেছি। স্নায়ুর যে ক্ষতি হয়েছে তা অত্যন্ত গুরুতর। মীরা কোনো অভিব্যক্তি না পাল্টে জিজ্ঞেস করল, তার মানে? ডাক্তার শব্দগুলো ভেবে চিনতে বেছে নিলেন। মেডিকেল পরিভাষায় দেখলে পুনরায় হাঁটতে পারার সম্ভাবনা খুব কম। আমরা থেরাপি চালিয়ে যেতে পারি, কিন্তু আপনাকে বাস্তবের জন্য প্রস্তুত থাকতে হবে। বাস্তব, এই শব্দটা মীরার ভেতরে কোথাও গিয়ে আটকে গেল। সে মাথা নাড়ল, যেন এসব সে আগেই জানত। বুঝেছি, সে বলল। গলাটা ছিল একদম সমতল, না রাগ, না চোখের জল। ডাক্তার আরও কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু মীরার মুখ তাকে থামিয়ে দিল, সেই মুখ যা দুর্বল হতে অস্বীকার করত। ডাক্তার বাইরে চলে গেলেন। দরজা বন্ধ হল, আর ঘরে শুধু মীরা রয়ে গেল। সে নিজের পায়ের দিকে এমনভাবে তাকাল যেন সেগুলো অন্য কারোর। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো নড়াচড়া নেই। সে আঙুল দিয়ে হালকা ছুঁয়ে দেখল, কিছুই না। সেই মুহূর্তে সে উপলব্ধি করল যে ব্যথার না থাকাও কখনো কখনো সবচেয়ে বড় ব্যথা হয়ে দাঁড়ায়। তার ঠোঁটে হালকা হাসি এলো, কিন্তু সেটা হাসি ছিল না, সেটা ছিল রাগ। নিজের ওপর, ভাগ্যের ওপর, আর সেই পৃথিবীর ওপর যা শক্তিশালী মানুষকেও এক মুহূর্তে নিচে ফেলে দেয়। আমি মীরা মালহোত্রা, সে নিজেকে বলল, যেন কোনো পুরনো পরিচয়কে মনে করার চেষ্টা করছে। আমাকে এইভাবে শেষ করা যাবে না। কিছুক্ষণ পর তার বাবা রাজীব মালহোত্রার ফোন এলো। গলায় উদ্বেগ ছিল, কিন্তু শব্দে সেই পুরনো কঠোরতা। ডাক্তাররা কি বলছে?
মীরা জানলা দিয়ে বাইরের কুয়াশা দেখতে দেখতে জবাব দিল, ওরা বলছে সময় লাগবে। এটা মিথ্যে ছিল, কিন্তু সেই মিথ্যেটা নিজেকে বাঁচানোর জন্য ছিল। সে চাইত না যে কেউ তার ভেঙে পড়ার আওয়াজ শুনুক। কল শেষ হতেই সে ফোনটা একপাশে রেখে দিল। তার চোখ ভিজে এসেছিল, কিন্তু সে চোখের জল পড়তে দিল না। সে জানত যদি সে আজ কেঁদে ফেলে তবে কাল ওঠা আরও কঠিন হয়ে যাবে। সেই সকালে মীরা এক নিঃশব্দ সিদ্ধান্ত নিল। যদি জীবন তাকে দুর্বল বানাতে চায় তবে সে আরও কঠোর হবে। যদি দুনিয়া তাকে দয়ার চোখে দেখে তবে সে দুনিয়াকে আগে ঘৃণা করবে। সে জানত না যে এই সিদ্ধান্তই পরের দিন তাকে এমন এক মানুষের সামনে দাঁড় করাবে যাকে সে সবার আগে এই ঘৃণা ভরা চোখেই দেখবে। দুপুরের সময় ছিল 2018 সালের ডিসেম্বরে। হালকা রোদ নয়াদিল্লির বসন্ত বিহারের সেই বড় বাংলোর উপর পড়ছিল, কিন্তু বাড়ির ভেতরের পরিবেশ তখনও ভারী হয়েছিল। মীরা মালহোত্রার ড্রয়িং রুমে বসেছিল। কাঁচের দেওয়ালের ওপাশে বাগান দেখা যাচ্ছিল, সব সাজানো গোছানো, শান্ত এবং নিয়ন্ত্রিত, ঠিক যেমন তার জীবন একসময় থাকত। কিন্তু এখন সেই শান্তির গভীরে এক অদৃশ্য উত্তেজনা ছিল, যাকে কোনো নাম দেওয়া যাচ্ছিল না। হঠাৎ গেটের দিক থেকে জোরে আওয়াজ শোনা গেল। প্রথমে মীরা পাত্তা দেয়নি, কিন্তু আওয়াজে অস্থিরতা ছিল। কিছুক্ষণ পর নিরাপত্তা প্রধান বিক্রম সিং ভেতরে এলো। তার মুখে কঠোরতা থাকলেও গলার স্বর ছিল সংযত। ম্যাম, বাইরে একজন লোক আছে, আমরা তাকে থামাচ্ছি, কিন্তু সে আপনার সাথে দেখা করার জন্য জেদ করছে, বলছে এটা খুব জরুরি। মীরা কোনো ভাবান্তর না দেখিয়ে জিজ্ঞেস করল, সে কে? বিক্রম বলল, পোশাক একদম সাধারণ, কোনো পরিচয় দিচ্ছে না, কিন্তু চলেও যাচ্ছে না। মীরা এক মুহূর্ত ভাবল, হয়তো অন্য কোনো ডাক্তার, অন্য কোনো মিথ্যে আশা। সে হালকা শ্বাস নিল। ঠিক আছে, সে ঠান্ডা স্বরে বলল, ওকে ভেতরে আসতে দাও। বিক্রম এমন আদেশ আশা করেনি, কিন্তু সে মাথা নাড়ল। কয়েক সেকেন্ড পরেই দরজা খুলল, আরেক অপরিচিত লোক ঘরে এলো। তার পোশাক পুরনো ছিল, জুতো ধুলোয় ভরা, আর মুখটা ক্লান্ত, যেন সে দূর থেকে হেঁটে এসেছে। সে সেই জায়গার সাথে একেবারেই মানানসই ছিল না। পুরো ঘরে এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো। আপনি কে? মীরা তাকে সরাসরি চোখে তাকিয়ে জিজ্ঞেস করল। লোকটা মাথা কিছুটা নিচু করল। আমার নাম অর্জুন যাদব, সে শান্ত কিন্তু স্থির গলায় বলল। আমি আপনার পায়ের চিকিৎসা করতে এসেছি। তার কথা শুনেই মীরার ঠোঁটে হাসি ফুটে উঠল। সেই হাসি হালকা ছিল না, তাতে তিরস্কার ছিল, ক্লান্তি ছিল, আর ভেতরে চেপে রাখা রাগও ছিল। তুমি? সে তাকে আপাদমস্তক দেখল। তুমি এই অবস্থায় আমার ঘরে ঢুকে পড়লে আর বলছো যে আমার চিকিৎসা করবে? অর্জুন নজর সরাল না। আমার শুধু 5 মিনিট চাই, সে বলল। যদি কিছু না হয় তবে আমি কোনো তর্কা ছাড়াই চলে যাব। মীরার হাসি হঠাৎ থেমে গেল। 5 মিনিট? সে হুইলচেয়ারটা কিছুটা সামনে এগিয়ে নিল। আমি দেশের সবচেয়ে দামি ডাক্তারদের দেখিয়েছি, সে সমতল গলায় বলল। তারা জবাব দিয়ে দিয়েছে। আর এখন তুমি কোনো পরিচয় ছাড়াই আমাকে আশা দিতে এসেছ? অর্জুন ধীর গলায় বলল। আমি আশা বিক্রি করি না, আমি শুধু চেষ্টা করি। সেই উত্তর মীরাকে খেপিয়ে দিল। তার চোখে কঠোরতা নেমে এলো। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? সে বলল। আমার বাড়ির কার্পেটও তোমার যোগ্যতার চেয়ে দামি। ঘরে দাঁড়িয়ে থাকা চাকর এবং গার্ডরা শ্বাসরোধ করে দাঁড়িয়েছিল। অর্জুনের মুখে আঘাতের চিহ্ন ফুটে উঠলেও সে পিছিয়ে গেল না। আমি টাকার জন্য আসিনি, সে শুধু এটুকুই বলল। মীরা তার দিকে তাকিয়ে বলল, তবে কেন? অর্জুন এক মুহূর্ত থেমে জবাব দিল, কারণ আমার বিশ্বাস যে আমি সাহায্য করতে পারি। মীরা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। ঘরের পরিবেশ আরও ভারী হয়ে গেল। যদি তুমি আমাকে দাঁড় করিয়ে দিতে পারো, শুধু দাঁড় করানো, তবে আমি তোমার প্রতিটা দাবি পূরণ করব, প্রতিটা। সে এক মুহূর্ত থামল এবং যোগ করল, এমনকি যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তবুও। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। অর্জুনের মুখে বিস্ময় এলেও সে নিজেকে সামলে নিল। মীরা হাসল, সেই হাসি যাতে দয়া ছিল না। কিন্তু যদি তুমি ব্যর্থ হও, তার গলা আরও ঠান্ডা হয়ে এলো, তবে তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং আমার জীবনে আর কখনো দেখা দেবে না। অর্জুন কয়েক সেকেন্ড চুপ থাকল। তার চোখে আঘাতও ছিল, আবার এক অদ্ভুত বিশ্বাসও ছিল। তারপর সে মাথা নিচু করল। মঞ্জুর, সে বলল, আমি আপনার শর্ত মেনে নিলাম। মীরা ঘড়ির দিকে তাকাল। 5 মিনিট, সে বলল, শুরু করো। আর না জেনেই যে এই 5 মিনিট তার জীবন চিরতরে বদলে দেবে, মীরা মালহোত্রা প্রথমবার এমন একজনকে সুযোগ দিল যাকে সে সবচেয়ে কম গুরুত্ব দিত। ঘরের ঘড়ির টিকটিক আওয়াজ হঠাৎ খুব জোরে মনে হতে লাগল, যেন প্রতিটা সেকেন্ড জেনে বুঝেই নিজের ওজন বাড়িয়ে দিচ্ছে।
মীরা মালহোত্রা দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। 5 মিনিট সাধারণ দিনে তার কাছে কিছুই ছিল না, কিন্তু আজ এই 5 মিনিটেই সে তার ক্লান্ত আশা, তার রাগ এবং তার হতাশা সব কিছু উজাড় করে দিয়েছিল। সে হুইলচেয়ারটা একটু পিছিয়ে নিল এবং সমতল গলায় বলল, যা করার এখানেই করো। অর্জুন যাদব কোনো তর্ক ছাড়াই তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখে কোনো তাড়াহুড়ো বা ঘাবড়ানি ছিল না, শুধু এক গভীর একাগ্রতা, যেন সে এই মুহূর্তটির কথা অনেক আগে থেকেই জানত। মীরা তাকে ওপর থেকে দেখল। এক মুহূর্তের জন্য তার মনে হল যে এসবই হয়তো আরেকটা হতাশা হবে, কিন্তু এখন পিছিয়ে যাওয়া অসম্ভব ছিল। সময় নষ্ট করো না, সে বলল, তোমার কাছে 5 মিনিট আছে। অর্জুন মাথা নাড়ল এবং খুব সাবধানে মীরার পা ছুল, যেন সেগুলো কোনো ভাঙা কাঁচ দিয়ে তৈরি। মীরার শরীর নিজে থেকেই শক্ত হয়ে গেল, তার আঙুলগুলো হুইলচেয়ারের হাতলে চেপে বসল। সাবধানে, সে বিরক্ত হয়ে বলল, আমার পা অসাড়, কিন্তু আমি সব অনুভব করতে পারছি। অর্জুন শান্ত স্বরে জবাব দিল, আমি জানি। তার হাতের আঙুলগুলো একটি বিশেষ বিন্দুতে থামল এবং সে খুব হালকা চাপ দিল। মীরা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল, যেন তার কিছু যায় আসে না। কিছু হবে না, সে কটাক্ষ করল, তুমি নিজের সময় নষ্ট করছ। অর্জুন কোনো জবাব দিল না। সে চাপ কিছুটা বাড়াল এবং তারপর অন্য জায়গায় আঙুল রাখল। তার প্রতিটি নড়াচড়া ছিল মেপে মেপে, না খুব দ্রুত, না খুব ধীর। তখনই মীরার শ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। খুব হালকা এক অনুভূতি, প্রায় না হওয়ার মতো, কিন্তু আলাদা। দাঁড়াও, সে হঠাৎ বলল। তার গলায় এবার সেই ঠান্ডা ভাবটা ছিল না। এটা এটা কি ছিল? অর্জুন আঙুল সেখানেই থামাল। কি অনুভূত হল? মীরা এক মুহূর্ত ভাবল। তার শ্বাস কিছুটা দ্রুত ছিল, কপালে ঘামের হালকা ফোঁটা ফুটে উঠেছিল, ঝিনঝিন করার মতো। সে অনিচ্ছা সত্ত্বেও বলল, খুবই হালকা। অর্জুনের চোখে এক মুহূর্তের জন্য চমক দেখা গেল, কিন্তু সে তখনই নিজেকে সামলে নিল। এটা ভালো সংকেত, সে বলল, ভয় পাবেন না। ভালো সংকেত? মীরা ব্যঙ্গ করল, কিন্তু তার গলা আগের মতো মজবুত ছিল না। আমি 2 সপ্তাহ ধরে কিছুই অনুভব করছি না, আর তুমি এটাকে ভালো বলছ? অর্জুন এবার একটু গভীর চাপ দিল। মীরার ঠোঁট থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। তার হাত হুইলচেয়ারের হাতলকে আরও শক্ত করে ধরল। এটা ব্যথা, সে দাঁত চেপে বলল। অর্জুন এক মুহূর্তের জন্য হাত থামাল। ভয় পাবেন না, সে ধীরে বলল। যে অনেক দিন ধরে ঘুমিয়ে থাকে তাকে জাগালে ব্যথা তো হবেই। মীরা তার দিকে তাকাল। তার চোখে রাগও ছিল আর এক না বলা ভয়ও। তার বুক দ্রুত ওঠানামা করছিল। চালিয়ে যাও, সে বলল, গলাটা ভারী হয়ে এসেছিল। অর্জুন আবার কাজ শুরু করল। এবার তার হাত অনেক বেশি দৃঢ় ছিল। ব্যথা বাড়ছিল, কিন্তু তার সাথে সাথে এক অদ্ভুত উষ্ণতাও ওপরের দিকে ছড়িয়ে যাচ্ছিল। মীরার ভ্রু কুঁচকে গেল। এটা অসম্ভব, সে বিড়বিড় করল। অর্জুন শান্ত স্বরে বলল, না, আপনার শরীর সাড়া দিচ্ছে। ঘরে দাঁড়িয়ে থাকা লোকগুলো শ্বাস রোধ করে দেখছিল। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছিল, প্রতিটি সেকেন্ড ভারী ছিল। মীরা চোখ বন্ধ করে নিল। তার শ্বাস দ্রুত ছিল, শরীর হালকা কাঁপছিল, কিন্তু সে নিজেকে থামাল না। প্রথমবার সে ব্যথা থেকে পালিয়ে গেল না, আর সেই মুহূর্তেই তার ভেতরে কিছু একটা নড়ে উঠল। খুব ছোট, খুব দুর্বল, কিন্তু অস্তিত্বময়। 5 মিনিটের আসল পরীক্ষা এবার সত্যি সত্যি শুরু হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঘরের ভেতরে সময় যেন থমকে গিয়েছিল। মীরা মালহোত্রার শ্বাস এখন স্পষ্টভাবে এলোমেলো হয়ে গিয়েছিল। তার বুক দ্রুত ওঠানামা করছিল, কপালে ঘাম চকচক করছিল, আর আঙুলগুলো হুইলচেয়ারের হাতলে এমনভাবে চেপে বসেছিল যে গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। অর্জুন যাদব তার সামনে হাঁটু গেড়ে বসেছিল। তার আঙুলগুলো এখন আগের চেয়ে আরও গভীরে কাজ করছিল। প্রতিটা চাপের সাথে মীরার শরীর হালকা ঝাঁকুনি দিচ্ছিল, যেন কোনো পুরনো জমে থাকা জিনিস ভেতর থেকে টেনে বাইরে আনা হচ্ছে। ব্যথা বাড়বে, অর্জুন মাথা না তুলে বলল। তার গলা শান্ত ছিল, প্রায় সমতল, কিন্তু তাতে এক অটল ভরসা লুকিয়েছিল। যদি সহ্য না হয় তবে বলে দেবেন। মীরা দাঁত চেপে ধরল। ঠোঁট শুকিয়ে গিয়েছিল, গলা বুঝে এসেছিল, কিন্তু তার চোখে এখন আর পিছিয়ে যাওয়ার কোনো ভাব ছিল না। থেমো না, সে বলল। গলা কাঁপছিল, কিন্তু সংকল্প নয়। এখন থামা মানেই হার মেনে নেওয়া। অর্জুন চাপ বাড়াল। এবার ব্যথাটা বিনা সতর্ক বার্তায় এলো, তীব্র এবং জ্বালাময়, যেন ভেতর থেকে কোনো স্নায়ু হঠাৎ টেনে ধরা হয়েছে। মীরার শ্বাস আটকে গেল, ঠোঁট থেকে চিৎকার বেরোতে বেরোতে থেমে গেল। তার কাঁধ শক্ত হয়ে গেল, শরীর আড়ষ্ট হয়ে গেল। এটা খুব যন্ত্রণাদায়ক, সে হাঁপাতে হাঁপাতে বলল। এটা ঠিক লাগছে না। অর্জুন এক মুহূর্তের জন্য হাত থামাল এবং তার দিকে তাকাল।
তার চোখে দয়া ছিল না, শুধু উপলব্ধি ছিল। এটা চোটের ব্যথা নয়, সে ধীরে বলল। এটা সেই স্নায়ুগুলোর ব্যথা যারা অনেকদিন চুপ ছিল। ওরা যখন জেগে ওঠে তখন এমনই চিৎকার করে। মীরা মাথা নিচু করে নিল। তার চোখ থেকে জল গড়িয়ে গালে পড়ল, কিন্তু সে তা মুছল না। তার শরীর কাঁপছিল, শ্বাস ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু ভেতরে কোথাও যেন অন্য কিছুও ঘটছিল। ভয়ের নিচে এক অদ্ভুত স্পষ্টতা। আমার ভয় লাগছে, সে খুব ধীর গলায় বলল, যেন কথাটা শুধু নিজেকেই বলছে। অর্জুন পিছিয়ে না এসে কাজ চালিয়ে গেল। তার হাতের গতিতে এখন এক ছন্দ ছিল, চাপ, বিরতি, আবার চাপ। ব্যথার সাথে সাথে এক উষ্ণতা ছড়িয়ে পড়তে লাগল। ঝিনঝিনানি এখন হাঁটুর দিকে এগোচ্ছিল। এটা উপরে যাচ্ছে, মীরা তোতলাতে তোতলাতে বলল। তার শ্বাস দ্রুত ছিল, ঘাড়ে শিরাগুলো ফুলে উঠেছিল। অর্জুন মাথা নাড়ল। এটাই দরকার ছিল। ব্যথা আরও গভীর হল। মীরা চোখ শক্ত করে বন্ধ করে নিল। আমি আর পারছি না, শব্দগুলো তার ঠোঁট থেকে বেরোল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ডান পায়ে এক হালকা কম্পন হল, খুব ছোট, খুব ক্ষণস্থায়ী, যেন কেউ ভেতর থেকে কড়া নেড়েছে। মীরার শরীর স্তব্ধ হয়ে গেল। সে চোখ মেলল। অর্জুন, তার গলা ফিসফিসানির চেয়েও হালকা ছিল। কি কি এখনই কিছু নড়ল? অর্জুনের আঙুলগুলো সেখানেই থেমে গেল। সে দীর্ঘশ্বাস নিল। তার গলায় প্রথমবার হালকা কম্পন দেখা দিল। হ্যাঁ, সে বলল। ওটা শুধু ব্যথা ছিল না, ওটা জবাব ছিল। ঘড়ির কাঁটা এগিয়ে যেতে থাকল। 5 মিনিট তখনও শেষ হয়নি। কিন্তু এই ঘরে, এই মুহূর্তেই মীরা পালহোত্রার ভেতরে কিছু ভেঙে চুরমার হয়ে যাবার বদলে যেন জুড়ে গেল। তার অসহায়তা নয়, বরং তার ভয় ভেঙে গেল। আর এটাই ছিল এই ব্যথার সবচেয়ে বড় জয়। ঘরের হাওয়া যেন হঠাৎ ভারী হয়ে গেল। সেই একই দেওয়াল, একই মেঝে, একই ঘড়ির টিকটিক। কিন্তু এখন সবকিছু আর আগের মতো নেই। মীরা মালহোত্রার নজর নিজের পায়ের উপর আটকে ছিল। তার বুক তখনও দ্রুত ওঠানামা করছিল, শ্বাস পুরোপুরি স্বাভাবিক হয়নি। কিন্তু সেই অস্থিরতায় ভয়ের চেয়ে অন্য কিছু বেশি ছিল। সে মন দিয়ে নিজের শরীরকে অনুভব করছিল, যেন প্রথমবার তার এই উপলব্ধি হল যে এই শরীর আজও তার সাথে কথা বলতে পারে। অর্জুন যাদব তার সামনে হাঁটু গেড়ে বসেছিল। তার হাত সেখানেই থমকে ছিল। আঙুলগুলো তখনও মীরার পায়ের কাছে ছিল, কিন্তু সে নড়ছিল না। ঘরে উপস্থিত লোকগুলোও যেন শ্বাসরোধ করে দাঁড়িয়েছিল। কেউ কথা বলার সাহস পেল না। মীরা ধীরে ধীরে শ্বাস নিল, তারপর খুব সংকোচের সাথে বলল, আবার করো। তার গলা দুর্বল ছিল, কিন্তু তাতে পিছিয়ে যাওয়ার কোনো সুর ছিল না। অর্জুন কোনো কথা না বলে মাথা নাড়ল। সেইবার আরও হালকা হাতে আঙুল রাখল, প্রায় ছোঁয়া মাত্র। চাপ এতটাই কম ছিল যে তা যেন ভয় পাচ্ছিল। মীরা চোখ বন্ধ করে নিল। তার আঙুলগুলো হুইলচেয়ারের হাতলে শক্ত হল। এক মুহূর্ত কাটল, তারপর দ্বিতীয় মুহূর্ত। ঘরে শুধু ঘড়ির আওয়াজ শোনা যাচ্ছিল। তখনই মীরার মুখে হালকা কুঞ্চন দেখা দিল। তার শ্বাস আটকে গেল। দাঁড়াও, সে বলল। গলায় ঘাবড়ানি নয়, বরং বিস্ময় ছিল। এটা আবার হল। অর্জুন হাত সরাল না। কোথায়? সে খুব ধীরে জিজ্ঞেস করল। নিচ থেকে, মীরা বলল। যেন কোনো গরম ঢেউ ওপরের দিকে আসছে। তার শব্দগুলো ধীর ছিল, কিন্তু চোখ বড় বড় হয়ে গিয়েছিল। অর্জুন দীর্ঘশ্বাস নিল। মন সরাবেন না, সে বলল। যা হচ্ছে হতে দিন। মীরা চোখ বন্ধই রাখল। তার শ্বাস ধীরে ধীরে এক ছন্দে আসতে লাগল, আর তারপর খুব হালকা, প্রায় অদৃশ্যভাবে তার পায়ের আঙুলগুলো নিজে থেকেই গুটিয়ে গেল। এটা মুহূর্তের জন্য ছিল, যেন কেউ দরজা খটখটিয়ে সাথে সাথেই হাত সরিয়ে নিয়েছে। মীরার চোখ খুলে গেল। তার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। অর্জুন, তার গলা ফিসফিসানির চেয়েও হালকা ছিল। তুমি দেখলে? অর্জুনের নজর সাথে সাথে তার পায়ের ওপর গেল। 1 সেকেন্ডের জন্য তার মুখ কঠোর হল, তারপর সে নিজেকে সামলে নিল। হ্যাঁ, সে বলল, এটা হয়েছে। সেই মুহূর্তে মীরার ভেতরে কিছু ভেঙে পড়ল না, বরং জুড়ে গেল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কোনো আওয়াজ ছাড়া, কোনো কৃত্রিমতা ছাড়া। সে কাঁদছিল না, সে শুধু সেই সত্যটাকে সহ্য করছিল, যা শোনার সাহস সে এতদিন ধরে করতে পারছিল না। তার শরীর পুরোপুরি নীরব ছিল না। যদি এটা আর না হয়? সে খুব ধীরে জিজ্ঞেস করল। অর্জুন তার দিকে তাকাল। তার চোখে কোনো প্রতিশ্রুতি ছিল না, কোনো দাবি ছিল না। তবুও সে বলল, তার মানে এই যে পথ এখনও বন্ধ হয়নি। ঘরে কেউ একজন হালকা শ্বাস ছাড়ল। মীরা মাথা নাড়ল। সে এখন আর কোনো তাড়াহুড়ো চাইছিল না। তার দাঁড়িয়ে ওঠার দরকার ছিল না, হাঁটার দরকার ছিল না।
এখন শুধু এইটুকু জেনে নেওয়াই যথেষ্ট ছিল যে তার ভেতরে কিছু একটা এখনও জীবিত আছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলল। 5 মিনিট প্রায় শেষ হতে চলল, কিন্তু এই সময়ের ভেতরে এক অতি ক্ষুদ্র অলৌকিক ঘটনা জন্ম নিয়েছিল। কোনো বড় আওয়াজ নয়, কোনো ঘোষণা নয়, শুধু এক হালকা নড়াচড়া, যা মীরা মালহোত্রার ভেতরে আবার আশার বীজ বুনে দিয়েছিল। ঘড়ির টিকটিক এখন কোনো হাতুড়ির মতো মীরার কানে বাজছিল। 5 মিনিটের সময় প্রায় শেষ, আর ঘরের ভেতরের নিস্তব্ধতা আগের চেয়ে অনেক বেশি ভারী হয়ে উঠেছিল। মীরার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, শ্বাস আবার এলোমেলো হচ্ছিল, আর শরীর হালকা কাঁপছিল, যেন সে এইমাত্র যে সামান্য নড়াচড়া দেখিয়েছে তার বদলে এখন এক বড় মূল্য চাওয়া হচ্ছে। অর্জুন যাদব তার সামনে হাঁটু গেড়ে বসেছিল, চোখ নিচু করে। পুরো ধ্যান তার হাত আর মীরার প্রতিক্রিয়ার ওপর স্থির ছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন পাথরের হয়ে গিয়েছিল। কেউ নড়ছিল না, কেউ কথা বলছিল না। এবার সবচেয়ে কঠিন অংশ আসবে, অর্জুন খুব ধীর গলায় বলল। তার গলা ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুত করার জন্য ছিল। যদি আপনি চান তবে আমরা এখানেই থামতে পারি। মীরা তার দিকে তাকাল। তার চোখে ব্যথা পরিষ্কার ফুটে উঠেছিল, কিন্তু তার পেছনে ছিল এক অন্য ভাব, জেদ। সে ধীরে ধীরে মাথা নাড়ল। না, সে বলল, যদি এখানে থেমে যাই তবে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারব না। অর্জুন কোনো কথা না বলে নিজের হাতের অবস্থান বদলাল। এবার সে হাঁটুর নিচে এবং ডিমশয়ের কাফ মাসেলের সেই অংশে চাপ দিল যেখান থেকে ব্যথা সরাসরি স্নায়ুতে নেমে যায়। চাপের বাড়ার সাথে সাথে মীরার শরীর ঝটকা দিয়ে টানটান হয়ে গেল। তার শ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল, কাঁধ কুঁচকে গেল, আর আঙুলগুলো হুইলচেয়ারের হাতলে পিছলে গিয়ে আবার শক্ত করে ধরল। ব্যথা এবার তীব্র ছিল, জ্বালাময় এবং নিষ্ঠুর। মনে হচ্ছিল ভেতর থেকে কোনো কিছু ভেঙে পথ তৈরি করছে। মীরার চোখ বন্ধ হয়ে গেল, চোখের জল নিজের থেকেই গড়িয়ে পড়তে লাগল, কোনো শব্দ ছাড়াই। তার শরীর সামনে ঝুঁকতে চাইছিল, যেন সেখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে অর্জুন দৃঢ়স্বরে বলল, থামবেন না। তার গলা প্রথমবার একটু উঁচু ছিল, কিন্তু তাতে কঠোরতা নয়, দায়িত্ব ছিল। যদি এখন ছেড়ে দেন তবে যা জেগেছে তা আবার ঘুমিয়ে পড়তে পারে। ঘরে কেউ একজন অবচেতনে মুষ্টিবদ্ধ হল, কারোর শ্বাস আটকে গেল। মীরা সেসব কিছুই দেখল না, কিন্তু সে সেই বাক্যটি শুনল। তার ভেতরে দুটো আওয়াজ ধাক্কা খাচ্ছিল। একটা বলছিল, এবার থাক, আর অন্যটি খুব দুর্বল কিন্তু জেদি হয়ে বলছিল, আরেকবার। সে দাঁত চাপল, চোখ খুলল আর অর্জুনের দিকে তাকাল। আমার দিকে তাকান, অর্জুন বলল। মীরা কাঁপা কাঁপা চোখে তার চোখের দিকে তাকাল। সেখানে দয়া ছিল না, প্রতিশ্রুতি ছিল না, শুধু এক পরিষ্কার সত্য। এই ব্যথা আপনাকে ভাঙছে না, সে বলল। এটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি এখনও জীবিত আছেন। মীরার শ্বাস এক মুহূর্তের জন্য থমকে গেল। তার ভেতরে যেন সবকিছু স্থির হয়ে গেল। সে মাথা নাড়ল। ঠিক আছে, সে ধীর কিন্তু শক্ত গলায় বলল, চালিয়ে যাও। অর্জুন চাপ বদলাল। এবার ব্যথার সাথে সাথে এক তীব্র লহরী উপরের দিকে দৌড়ে গেল। মীরার শরীর সামনে ঝুঁকে পড়ল, আর ঠিক সেই মুহূর্তেই তার পায়ের আঙুলগুলো আবার নড়ে উঠল। এবার আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি মজবুত, যেন কেউ ভেতর থেকে জবাব দিয়েছে। মীরা, অর্জুনের গলায় প্রথমবার আবেগ ফুটে উঠল। এটা আবার হয়েছে। মীরা হাঁপাতে হাঁপাতে নিজের পায়ের দিকে তাকাল। ব্যথা তখনও ছিল, কিন্তু তার মাঝে এক আলাদা অনুভূতি ছিল, জীবিত হওয়ার অনুভূতি। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এই কান্না হারের কান্না ছিল না, এটা ছিল সেই বোঝার কান্না যা 2 সপ্তাহ ধরে তার বুকে চেপে বসেছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, সে ভাঙা গলায় বলল। আমার মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে। অর্জুন খুব শান্ত স্বরে জবাব দিল, শেষ সেই হয় যে হাল ছেড়ে দেয়। ঘড়ির কাঁটা এগিয়ে চলল, সময় প্রায় শেষ, কিন্তু সেই মুহূর্তে মীরা মালহোত্রা নিজের ভেতরে এক সিদ্ধান্ত নিয়ে নিল। সামনে যতই ব্যথা হোক সে আর পিছিয়ে জানে না, কারণ আজ এই ব্যথার মাঝেই সে নিজেকে আবার খুঁজে পেয়েছিল। ঘরের হাওয়া এখন পুরোপুরি বদলে গিয়েছিল। ব্যথা, চোখের জল আর নিস্তব্ধতার মাঝে এক এমন গাম্ভীর্য নেমে এলো যা শব্দে ধরা কঠিন ছিল। ঘড়ির কাঁটা তার শেষ চক্রের দিকে এগোচ্ছিল, সময় প্রায় শেষ হওয়ার পথে, কিন্তু অর্জুন যাদবের হাত তখনও মীরা মালহোত্রার পায়ের উপর স্থির ছিল। তার আঙুলের ক্লান্তি পরিষ্কার বোঝা যাচ্ছিল, তবুও তার ধরাটা ছিল স্থির, না ঢিলে না তাড়াহুড়ো। মীরার শরীর তখনও হালকা কাঁপছিল, চোখের জল গাল বেয়ে গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু সে তা মোছার চেষ্টা করল না। সে ব্যথা থেকে পালাচ্ছিল না,
তার ভেতরে এই বোধটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল যে এই যন্ত্রণা কোনো বন্ধ দরজায় দেওয়া শেষ করাঘাতের মতো, আর যদি আজ পিছিয়ে যায় তবে হয়তো আর সুযোগ আসবে না। অর্জুন এইবার চাপের পদ্ধতি কিছুটা বদলে দিল। সে ডিমশায়ের নিচ থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত একটি দীর্ঘ নিয়ন্ত্রিত টান দিল। এই নড়াচড়াটা আগের চেয়ে আলাদা ছিল, অনেক বেশি সুসংগত এবং অনেক বেশি কেন্দ্রবিন্দুতে স্থির। ঠিক সেই মুহূর্তে ব্যথার একটি লহরী ভেতরে দৌড়ে গেল। মীরার শ্বাস এক ঝটকায় আটকে গেল, চোখ বড় হয়ে গেল আর আঙুলগুলো বাতাসে কেঁপে উঠল। অর্জুন, যদি খুব বেশি হয়ে যায় তবে আমরা থামতে পারি, সে হাঁপাতে হাঁপাতে বলল। ভয় পরিষ্কার ছিল, কিন্তু তাতে ভরসাও ছিল। অর্জুন হাত না সরিয়েই মাথা নাড়ল। যদি আপনি পুরোপুরি থামতে চান তবে আমি এক্ষুনি থেমে যাব, সে শান্ত স্বরে বলল। কিন্তু যদি আপনি সামলাতে পারেন তবে আরও সামান্য একটু। তার গলায় কোনো চাপ ছিল না, শুধু একটি পরিষ্কার বিকল্প ছিল। মীরা দাঁত চাপল আর হুইল চেয়ারের হাতলের ধরা আরও শক্ত করে নিল। ঠিক সেই মুহূর্তে ব্যথার ঝটকায় তার হাতের আঙুলগুলো অজান্তেই অর্জুনের হাতের তালুর সাথে ধাক্কা খেল। তার নখের ডগা থেকে একটি ছোট আঁচড় লেগে গেল আর রক্তের পাতলা ধারা বেরিয়ে এলো। এটা খুব বড় কোনো ক্ষত ছিল না, স্রেফ একটি হালকা কাট। কিন্তু মেঝেতে টপকে পড়া এক ফোঁটা রক্ত সবার নজর কেড়ে নিল। ঘরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শিউরে উঠল। কেউ এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কেউ ঘাবড়ে গিয়ে বলল, আপনার হাত থেকে রক্ত পড়ছে। অর্জুন একবার নিজের হাতের দিকে তাকালো, তারপর কোনো তাড়াহুড়ো ছাড়াই আবার মীরার পায়ের দিকে মনোযোগ দিল। এটা স্রেফ একটা ছোট আঁচড়, সে বলল। এখন মনোযোগ সরানোর সময় নয়। মীরার নজর সেই রক্তের ওপর আটকে গেল। তার বুক কেঁপে উঠল। প্রথমবার তার গলায় আদেশ বা কটাক্ষ ছিল না। আপনার চোট লেগে গেল, সে বলল, আর সেই বাক্যে এক অকৃত্রিম উদ্বেগ ছিল। অর্জুন হালকা হাসির সাথে জবাব দিল, কখনো কখনো চেষ্টা করার সময় এমনটা হয়েই থাকে। আর সে আবার সেই নিয়ন্ত্রিত চাপ বজায় রাখল। সেই মুহূর্তে মীরার ভেতরে খুব গভীরে কিছু একটা বদলে গেল। এই মানুষটি, যাকে সে কয়েক মিনিট আগে তুচ্ছ ভেবেছিল, এখন তার জন্য ব্যথা সহ্য করছিল, কোনো টাকা ছাড়া, কোনো প্রতিশ্রুতি ছাড়া, ফলাফল কি হবে তা না জেনেই। আপনি এমন কেন করছেন? মীরার গলা কেঁপে উঠল। আপনি তো আমাকে চেনেনও না। অর্জুনের হাত থামল না, তার গলা শান্ত রইল। কারণ কোনো এক সময়ে আমার মাও এইভাবেই বসেছিলেন, সে বলল। আর তখন এমন কেউ ছিল না যে শেষ চেষ্টাটুকু করে। মীরার হৃৎপিণ্ড জোরে ধরপড় করে উঠল, শব্দগুলো গলায় আটকে গেল। তার ভেতরে প্রথমবার এই উপলব্ধি পরিষ্কার হল যে এই ঘরে শুধু তার একার ব্যথা নেই। ঘড়ির কাঁটা এগিয়ে চলল, সময় প্রায় শেষ হয়ে এসেছিল। অর্জুনের হাত থেকে রক্ত তখনও হালকা চুইয়ে পড়ছিল, কিন্তু তার ধরাটা ছিল স্থির, আর সেই স্থিরতার সাথে মীরার পায়ে আরও একবার নড়াচড়া দেখা দিল। এটা শুধু শরীরের প্রতিক্রিয়া ছিল না, এটা ছিল সেই মূল্যের সংকেত যা অন্য কেউ নিঃশব্দে চুকিয়ে দিয়েছিল। ঘড়ির কাঁটা তার শেষ সীমা পার করে গিয়েছিল। 5 মিনিটের সময় সমাপ্ত হয়েছিল, কিন্তু ঘরের ভেতরে কারোর সেদিকে খেয়াল ছিল না। বাতাসে তখনও ব্যথার আর্দ্রতা, রক্তের হালকা গন্ধ আর চোখের জলের উষ্ণতা ভাসছিল। অর্জুন যাদব ধীরে ধীরে নিজের হাত সরিয়ে নিল। তার হাতের তালুর সেই ছোট আঁচড় থেকে তখনও হালকা রক্ত বেরোচ্ছিল, কিন্তু সে তা মোছার কোনো তাড়া দেখাল না। যেন সে এই সত্যটা মেনে নিয়েছিল যে কিছু চিহ্ন এমন হয় যাদের লুকানোর প্রয়োজন হয় না। মীরা মালহোত্রা চুপচাপ নিজের পায়ের দিকে তাকিয়েছিল। তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, শ্বাস ছিল ভারী, কিন্তু চোখে এখন আগের মতো শূন্যতা ছিল না। সেখানে প্রশ্ন ছিল, দ্বিধা ছিল, আর এক নতুন ধরনের কৌতূহল ছিল। সে খুব ধীর গলায় অর্জুনের নাম নিল। তার গলায় না ছিল হুকুম, না ছিল অহংকার, স্রেফ একটা সাধারণ প্রশ্ন লুকিয়েছিল। তুমি এই সব কিভাবে জানলে? অর্জুন মাথা নিচু করে নিল। কিছুক্ষণ সে খামোশ থাকল, যেন ভেতর থেকে শব্দগুলো গুছিয়ে নিচ্ছিল। ঘরে উপস্থিত মানুষগুলো নিজ নিজ জায়গায় স্থির ছিল। এই কথোপকথন এখন কেবল দুজন মানুষের মধ্যেকার ছিল। অবশেষে সে বলল যে সে কোনো ডাক্তার নয়, এমনকি সে কোনো বড় প্রতিষ্ঠানে পড়াশোনাও করেনি। সে যা কিছু জানে তা তার বাবাকে দেখে শিখেছে। মীরা তার দিকে তাকাল, কোনো বাধা না দিয়ে, কোনো প্রশ্ন না করে। অর্জুন জানালো যে তার বাবা গ্রামে মানুষের সাহায্য করতেন, কখনো কারোর কাছে টাকা চাইতেন না, নামের পরোয়া করতেন না। লোকে তাকে আলাদা আলাদা নামে ডাকত, কিন্তু যখন আর কোনো পথ খোলা থাকত না, তখনই তিনি হতেন শেষ ভরসা। এটা বলার সময় তার গলা ছিল সমতল,
যেন সে কোনো মহান কাহিনী নয়, বরং প্রাত্যহিক সত্যের কথা বলছে। তারপর সে তার মায়ের কথা উল্লেখ করল। জানালো যে একসময় তার মাও হাঁটতে পারতেন না। ডাক্তাররা খুব কম আশা দিয়েছিলেন। তার বাবা তখনও হার মানেননি। প্রতিদিন সেই একই চেষ্টা, সেই একই ধৈর্য, কোনো প্রতিশ্রুতি ছাড়াই। মীরা ধীরে ধীরে জিজ্ঞেস করল যে তার মা কি সুস্থ হয়ে গিয়েছিলেন। অর্জুন এক মুহূর্ত থেমে বলল যে না, তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি, কিন্তু তারা চেষ্টা করা কখনো ছাড়েননি। আর সেই কথাটাই তার ভেতরে গেঁধে গিয়েছিল, যে চিকিৎসার মানে সবসময় কাউকে সুস্থ করে তোলা নয়, কখনো কখনো চিকিৎসার মানে হয় কাউকে ভেঙে পড়া থেকে আটকে দেওয়া। মীরার শ্বাস গভীর হল। তার আঙুলগুলো অজান্তেই একে অপরের সাথে জড়িয়ে গেল। সে উপলব্ধি করল যে সে এই মানুষটিকে তার পোশাক, তার অবস্থা আর তার নীরবতা দিয়ে বিচার করছিল, কিন্তু তার ভেতরের কাহিনীটা কখনো দেখেনি। প্রথমবার সে নিজের চিন্তার ওপর লজ্জা অনুভব করল। ঘরে ঘড়ির হালকা আওয়াজ প্রতিধ্বনিত হল, যেন সময় নিজেকে মনে করিয়ে দিল। অর্জুন নিজের হাত মুছে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নিল। সে বলল যে আজকের জন্য এটুকুই যথেষ্ট, আর মীরার এখন বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু মীরা তাকে আটকে দিল। সে বলল যে আজ অর্জুন স্রেফ তার পা ছোঁয়নি, বরং তাকে এটা মনে করিয়ে দিয়েছে যে সে এখনও শেষ হয়ে যায়নি। অর্জুন কোনো জবাব দিল না। সে স্রেফ মাথা নিচু করল। বাইরে সন্ধ্যা নামছিল, আর সেই সন্ধ্যার সাথে সাথে মীরা মালহোত্রার জীবনে এক সত্য পরিষ্কার হচ্ছিল। কখনো কখনো সবচেয়ে বড় আশ্রয় সেই হয় যাকে আমরা সবার আগে অবহেলা করে দিই। আর এই সত্যটাই আগামীর প্রতিটা সিদ্ধান্তকে বদলে দিতে চলেছিল। সন্ধ্যার আলো ধীরে ধীরে ঘরে নামছিল। জানলা দিয়ে আসা হালকা সোনালি রশ্মি মেঝেতে লম্বা ছায়া তৈরি করছিল, যেন সময় নিজেই থমকে গিয়ে সেই মুহূর্তটিকে দেখছিল। 5 মিনিটের সেই শর্ত শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার প্রভাব তখনও বাতাসে মিশেছিল। মীরা মালহোত্রা হুইলচেয়ারে সোজা হয়ে বসেছিল। তার শরীর ক্লান্ত ছিল। পায়ে তখনও এক অদ্ভুত ভারী ভাব আর হালকা নড়াচড়া ছিল। তবে তার মুখে যে স্থিরতা এসেছিল তা এ সবের চেয়ে অনেক বেশি গভীর ছিল। প্রথমবার সে নিজেকে স্রেফ একটা ভেঙে যাওয়া শরীর বলে মনে করছিল না। অর্জুন যাদব যখন উঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই মীরার গলা তাকে থামিয়ে দিল। দাঁড়াও। এই গলা আগের মতো কঠোর ছিল না। তাতে আদেশ নয়, শুধু অনুরোধ আর স্পষ্টতা ছিল। অর্জুন ঘুরে তার দিকে তাকাল। মীরা এক মুহূর্ত চোখ বন্ধ করল, যেন নিজের ভেতরে শব্দগুলোকে সঠিক জায়গায় সাজিয়ে নিচ্ছিল। তারপর বলল, আমাদের শর্ত? ঘরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অবচেতনে সতর্ক হয়ে গেল। মীরা নিজের পায়ের দিকে তাকাল, তারপর শান্ত চোখে অর্জুনের দিকে। আমি এখনও দাঁড়িয়ে নেই, সে পরিষ্কারভাবে বলল, কিন্তু আমার শরীর সাড়া দিয়েছে, আর আমার কাছে এটাই সেই 5 মিনিটের সত্য। অর্জুন সাথে সাথে মাথা নাড়ল। সে কোনো জয়ার দাবি করল না। তার মুখে সেই একই শান্ত ভাব ছিল। মীরা তার এই নীরবতা দেখতে থাকল। তারপর তার ঠোঁটে এক হালকা হাসি ফুটে উঠল। তাতে না ছিল অহংকার, না ছিল ব্যঙ্গ। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি না, সে বলল, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে প্রতিটি প্রতিশ্রুতি কোনো চুক্তির সাথে জড়িয়ে থাকে না। সে সামান্য সামনে ঝুঁকে বলল, আমি তোমাকে টাকা, কাজ বা উপকারের প্রস্তাব দিচ্ছি না। অর্জুন স্বস্তির শ্বাস নিল, কিন্তু মীরা তার কথা শেষ করল। আমি স্রেফ এটা চাই যে যখন আমি আবার চেষ্টা করব, তখন তুমি যেন সেখানে থাকো। তার গলা স্থির ছিল, কোনো বাধ্যবাধকতা থেকে নয়, কোনো দায়িত্ব থেকেও নয়, স্রেফ এই কারণে যে তুমি বিশ্বাস করো যে আমি এখনও শেষ হয়ে যাইনি। ঘরে এক গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। বাইরে কোথাও দূরে গাড়ির আওয়াজ আসছিল, কিন্তু ভেতরে সব যেন থমকে গিয়েছিল। অর্জুনের চোখে প্রথমবার দ্বিধা দেখা গেল। সে নিচে তাকাল, যেন নিজের ভেতর থেকে উত্তর খুঁজছে। তারপর সে দীর্ঘশ্বাস নিল। আমি এটা বলতে পারি না যে সব ঠিক হয়ে যাবে, সে বলল। মীরা কোনো দ্বিধা ছাড়াই মাথা নাড়ল। আমি এটাই শুনতে চেয়েছিলাম। সেই উত্তরে কোনো হতাশা ছিল না, বরং এক অদ্ভুত প্রশান্তি ছিল। অর্জুন কিছুক্ষণ ভাবল, তারপর খুব সাধারণ স্বরে বলল, যদি আপনি আবার চেষ্টা করেন তবে আমিও চেষ্টা করব। মীরার চোখ ভিজে এলো, কিন্তু সে চোখের জল পড়তে দিল না। এটা কোনো জয়ের মুহূর্ত ছিল না, এটা ছিল দুজন মানুষের মধ্যে এক শান্ত উপলব্ধির মুহূর্ত। বাইরে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। ঘরের আলো জ্বালিয়ে দেওয়া হলো। কোনো হাততালি ছিল না, কোনো ঘোষণা ছিল না,
স্রেফ এই বোধটুকু ছিল যে 5 মিনিটের সেই শর্ত দুটো জীবনের গতিপথ বদলে দিয়েছিল। মীরা মালহোত্রা সেদিন এই প্রতিজ্ঞা করেনি যে সে অবশ্যই হাঁটবে, সে স্রেফ এটা স্থির করল যে সে আর হার মেনে বসে থাকবে না। আর অর্জুন যাদব এটা বলেনি যে সে তাকে সুস্থ করে দেবে, সে স্রেফ এটুকুই করল যে সেখানেই থমকে দাঁড়াল, সেই নীরবতায় যেখান থেকে এক নতুন পথ শুরু হচ্ছিল। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী প্রতিশ্রুতি সেটাই হয় যা শব্দে বাধা যায় না। পরের কয়েকটা দিন কোনো ঘোষণা ছাড়াই কেটে গেল, কোনো অলৌকিক কিছু ঘটল না, কোনো এমন সকাল এলো না যখন সব কিছু হঠাৎ ঠিক হয়ে গেল। দিন আসত, সন্ধ্যা নামত, আর মীরা মালহোত্রার দুনিয়া তখনও সেই বাড়ির ভেতরেই সীমাবদ্ধ থাকত। কিন্তু সেই নিস্তব্ধতার প্রকৃতি বদলে গিয়েছিল। সে হুইলচেয়ারে বসে জানলার পাশে অনেকক্ষণ কাটাতে শুরু করল। বাইরে থেকে আসা গাড়ির আওয়াজ, দূর থেকে ভেসে আসা শিশুদের হাসি, গাছের পাতার মর্মর শব্দ তাকে আবার এই উপলব্ধি করাতে শুরু করল যে জীবন এখনও চলছে, যদিও তার গতি ধীর। তার পায়ে দুর্বলতা ছিল, ব্যথাও ছিল, কিন্তু সেই শূন্যতা আর ছিল না যা আগে প্রতিটা শ্বাসের সাথে তাকে দমিয়ে দিত। কখনো কখনো আঙুলে হালকা উষ্ণতা অনুভূত হতো, কখনো ডিমসায়ে মনে হতো যেন ভেতরে কোনো স্নায়ু টানছে। এই সংকেতগুলো এতটাই ছোট ছিল যে অন্য কেউ হয়তো সেগুলোকে অবহেলা করে দিত, কিন্তু মীরা এখন সেগুলো চিনতে শুরু করেছিল। সে জেনে গিয়েছিল যে পরিবর্তন সবসময় দ্রুত হয় না, কখনো কখনো তা খুব ধীরে, প্রায় নিঃশব্দে আসে। অর্জুন যাদব প্রতিদিন আসত না, সে নির্দিষ্ট সময়ে আসত, কোনো আওয়াজ না করে, তার উপস্থিতি যে খুব জরুরি তা প্রকাশ না করে। কখনো আধা ঘন্টা, কখনো তার চেয়ে সামান্য বেশি। সে সেটাই করত যা সে বলেছিল, চেষ্টা। কোনো চাপ ছিল না, কোনো তাড়াহুড়ো ছিল না। অনেকদিন এমনও যেত যখন মীরার মনে হতো যে কিছুই এগোয়নি, আর ঠিক সেই দিন সন্ধ্যার দিকে সে অনুভব করত যে তার পায়ে আগের চেয়ে কিছুটা অন্যরকম অনুভূতি হচ্ছে। অর্জুন এই মুহূর্তগুলোতে কোনো প্রতিক্রিয়া দিত না, না কোনো প্রশংসা, না কোনো আশা জাগানো শব্দ, স্রেফ এক শান্ত দৃষ্টি, আর তারপর পরবর্তী চেষ্টা। বাড়ির পরিবেশেও বদল আসতে শুরু করেছিল। আগে যেখানে চোখে মুখে দয়া আর ফিসফিসানি থাকত, এখন সেখানে সতর্ক নীরবতা থাকত। চাকররা প্রশ্ন করত না, আত্মীয়রা উপদেশ দিতে আসত এবং কোনো উত্তর না পেয়েই ফিরে যেত। কেউ বলতো, বেশি আশা করো না, কেউ সাবধান করত, এমন লোকেদের ভরসা করো না। মীরা সব শুনত, কিন্তু এখন সে সেই কথাগুলোকে নিজের ভেতরে জায়গা দিত না। সে স্থির করে নিয়েছিল যে এই লড়াই লোক দেখানো নয়, এটা সেই মুহূর্তগুলোর লড়াই যখন সে নিজের কাছে হার মেনে নেওয়ার ঠিক দ্বারপ্রান্তে পৌঁছাত। এক দুপুরে যখন ব্যথা একটু বেশি ছিল আর শরীর পরিষ্কারভাবে অস্বীকার করছিল, তখন মীরার ধৈর্য ভেঙে গেল। সে হঠাৎ বলে ফেলল যে হয়তো এসবই বৃথা। শব্দগুলো মুখ দিয়ে বেরোনো মাত্রই তার কাছে খুব ভারী মনে হতে লাগল। অর্জুন কোনো জবাব দিল না, সে স্রেফ হাত থামিয়ে দিল আর কিছুক্ষণ ওভাবেই বসে থাকল। তারপর খুব শান্ত স্বরে বলল যে আজ এখানেই থামি। কখনো কখনো থেমে যাওয়াও এগিয়ে যাওয়ার অংশ হয়। সেই দিন মীরা প্রথমবার বুঝল যে প্রতিদিন লড়াই করাটা জরুরি নয়, কখনো কখনো নিজেকে সামলে নেওয়াটাও একটা জয় হয়। এক সকালে যখন রোদ জানলা দিয়ে সরাসরি ঘরে আসছিল, মীরা অজান্তেই নিজের পা মাটিতে কিছুটা ঠেকাল। এটা খুব ছোট একটা মুহূর্ত ছিল, মাত্র কয়েক সেকেন্ডের। শরীর সাথে সাথেই ক্লান্ত হয়ে গেল, কিন্তু সেই মুহূর্তটি পুরো দিনের রং বদলে দিল। সে অর্জুনের দিকে তাকাল। অর্জুন হাসল না, স্রেফ হালকা করে মাথা নাড়ল। কোনো শব্দ খরচ করা হলো না, কিন্তু দুজনেই বুঝে নিল যে এই পথটা লম্বা হলেও তা শূন্য নয়। এই দিনগুলো জয়েরও ছিল না, হারেরও ছিল না, এগুলো ছিল শেখার দিন। আর এই শান্ত সাধারণ দিনগুলোতেই মীরা মালহোত্রার ভেতরে এক নতুন শক্তির রূপ নিচ্ছিল, এমন শক্তি যা দেখা যেত না, কিন্তু যা টেকসই ছিল। সেই সকালের আকাশটা কিছুটা অন্যরকম ছিল। রোদ খুব তেজালো ছিল না, কিন্তু তার উপস্থিতি পরিষ্কার টের পাওয়া যাচ্ছিল। যেন সে নিঃশব্দে ইশারা করছিল যে আজকের দিনটা গত দিনগুলোর চেয়ে আলাদা হবে। মীরা মালহোত্রা জানলার পাশে বসেছিল। হুইলচেয়ার এখন তার কাছে অতটা অপরিচিত মনে হতো না, কিন্তু সে সেটাকে নিজের পরিচয় বলেও মানত না। ওটা ছিল স্রেফ একটা বিরতি, একটা বিশ্রামস্থল। মীরার মন এক অদ্ভুত শান্তিতে ছিল, না কোনো ভয়, না কোনো বাড়তি আশা, স্রেফ এইটুকু ভরসা যে আজ সে চেষ্টা করবে আর ফলাফল যাই হোক তা সে গ্রহণ করবে। অর্জুন যাদব সবসময়ের মতো নিঃশব্দে এলো।
সে ঘরে একবার চোখ বুলিয়ে নিল, যেন পরিবেশটাকে অনুভব করছে। তারপর মীরার দিকে তাকাল। তার গলা ছিল খুব হালকা, প্রায় ফিসফিসানির মতো। আজ? মীরা মাথা নাড়ল। তার মুখে কোনো হাসি ছিল না, কিন্তু চোখে স্থিরতা ছিল। অর্জুন কোনো লম্বা নির্দেশ দিল না, সে স্রেফ হুইলচেয়ারের পাশে একটা চেয়ার রাখল এবং এমনভাবে বসল যাতে মীরা তাকে দেখতে পায়। সে বলল যে প্রথমে মাটি অনুভব করো আর তাড়াহুড়ো করো না। মীরা গভীর শ্বাস নিল। তার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছিল না, বরং ভারী মনে হচ্ছিল। সে ধীরে ধীরে নিজের পা দুটো নিচে নামাল। পায়ের তলা মাটি ছুল, না ছিল ঠান্ডা, না ছিল জ্বালা। স্রেফ এক কঠিন অনুভূতি, যেন শরীর অনেক দিন পর কোনো পুরনো সম্পর্ককে চিনতে পেরেছে। অর্জুন তার হাঁটুর কাছে হাত রাখল, সহায়তার জন্য, তুলে ধরার জন্য নয়। মীরা চোখ বন্ধ করে নিল। সে নিজের শরীরকে মনে করিয়ে দিল যে ওজন কিভাবে সামলাতে হয়। পেশিগুলো হালকা কাঁপছিল, শ্বাস ছিঁড়ে আসছিল, কিন্তু সে নিজেকে থামাল না। ঘরের বাইরে কোনো শব্দ ছিল না, যেন পুরো বাড়ি শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। মীরা হুইলচেয়ারের হাতল দুটো ছেড়ে দিল। এই সিদ্ধান্তটা খুব ছোট ছিল, কিন্তু ভেতর থেকে ছিল অত্যন্ত ভারী। তার শরীর সামান্য সামনে ঝুঁকল, হাঁটু দুটো সাড়া দিল, আর পরের মুহূর্তেই সে নিজের পায়ের ওপর সামান্য ওজন দিল। ব্যথা এলো, তীব্র নয়, বরং সতর্ক বার্তার মতো। তার শ্বাস আটকে গেল, শরীর টলমল হল, কিন্তু সে পড়ে গেল না। অর্জুন তাকে ধরল না, সে স্রেফ এতটাই কাছে ছিল যে মীরা বুঝতে পারছিল যদি প্রয়োজন হয় তবে সে ওখানেই আছে। মীরা চোখ খুলল আর নিচে তাকাল। তার পা মাটিতে ছিল। সে পুরোপুরি দাঁড়িয়েছিল না, কিন্তু বসেও ছিল না। কয়েক সেকেন্ড, সির্ফ কয়েক সেকেন্ড, কিন্তু সেই সেকেন্ডগুলোতে তার হৃৎপিণ্ড খুব জোরে ধরফর করছিল। অর্জুন খুব ধীর গলায় বলল, যেন আওয়াজ সামান্য উঁচু হলেই মুহূর্তটা ভেঙে যাবে। এটাই। পরের মুহূর্তেই তার পা ক্লান্ত হয়ে গেল, আর সে আবার হুইলচেয়ারে বসে পড়ল। শরীর কাঁপছিল, চোখে জল ভরে এলো, কিন্তু তার মুখে বিস্ময় আর আনন্দের এক মিশ্র অনুভূতি ছিল। মীরা কাঁদল না, সে স্রেফ গভীর শ্বাস নিল, যেন সেই মুহূর্তটিকে নিজের ভেতরে গেঁথে নিচ্ছে। শব্দগুলো গুছিয়ে উঠতে পারছিল না, কিন্তু সেগুলো গুছিয়ে বলার প্রয়োজনও ছিল না। অর্জুন মাথা নাড়ল। এটা কোনো জয়ের উৎসব ছিল না, কোনো হাততালি ছিল না, কিন্তু সেই ঘরে কিছু একটা বদলে গিয়েছিল। মীরা মালহোত্রা প্রথমবার নিজের পায়ে দাঁড়িয়েছিল, যদিও তা কয়েক মুহূর্তের জন্য। সে জানত যে সামনের পথ লম্বা, ব্যথাও আসবে, পড়েও যেতে হবে, কিন্তু এখন তার কাছে একটা স্মৃতি ছিল, প্রথম পদক্ষেপ। আর কখনো কখনো এগিয়ে যাওয়ার জন্য একজন মানুষের কাছে এই স্মৃতিটুকুই যথেষ্ট হয়। সেই দিনের পর সবকিছু একসাথে বদলে যায়নি, কিন্তু কোনো কিছুই আর আগের মতোও থাকেনি। মীরা মালহোত্রা তখনও হুইলচেয়ারের সাহায্য নিত, কিন্তু তার সাথে মীরার সম্পর্ক বদলে গিয়েছিল। সে এখন আর হুইলচেয়ারকে হারের চিহ্ন মনে করত না, বরং একটি এমন মাধ্যম হিসেবে দেখত যা তাকে এগিয়ে যাওয়ার সময় করে দিচ্ছে। সকালের রোদ, যা আগে কেবল জানলা দিয়ে আসা আলো ছিল, এখন তার কাছে এক সংকেত হয়ে উঠেছিল যে প্রতিটি দিন আবার চেষ্টা করার সুযোগ নিয়ে আসে, সেই সুযোগ যতই ছোট হোক না কেন। বাড়ির বাইরের দুনিয়া ধীরে ধীরে নিজেদের মত প্রকাশ করতে শুরু করল। কিছু আত্মীয় দেখা করতে এলো। তাদের চোখে উদ্বেগ ছিল, কৌতূহল ছিল, আর কোথাও না কোথাও সন্দেহও ছিল। কেউ বলতো বেশি আশা না রাখতে, কেউ পরামর্শ দিত বড় ডাক্তারদের আবার দেখাতে, আর কারোর নজর অর্জুন যাদবের ওপর আটকে যেত, যেন সে কোনো না বলা প্রশ্নের উত্তর। মীরা সব শুনত, কিন্তু এখন সে না বিতর্ক করত, না কোনো কৈফিয়ত দিত। সে স্রেফ চুপ থাকত, আর সেই নীরবতায় এমন এক আত্মবিশ্বাস ছিল যা যে কোনো শব্দের চেয়ে বেশি শক্তিশালী। অর্জুন তখনও আগের মতোই আসা যাওয়া করতে থাকল, না বেশি না কম। সে নিজেকে মীরার জীবনের কেন্দ্রবিন্দু বানানোর চেষ্টা করত না। কখনো কয়েক মিনিট বসত, কখনো শুধু খবর নিত আর চলে যেত। কিছুদিন এমনও যেত যখন কোনো পরিবর্তন অনুভূত হতো না। মীরা ক্লান্ত হয়ে পড়ত, মন দুর্বল হয়ে যেত, আর পুরনো ভয়গুলো ফিরে আসার চেষ্টা করত। কিন্তু এখন সে জেনে গিয়েছিল যে থেমে যাওয়া আর হার মেনে নেওয়া এক কথা নয়। সে নিজেকে এই ছাড়টুকু দিয়েছিল যে প্রতিদিন শক্তিশালী অনুভব করাটা জরুরি নয়। এক সন্ধ্যায় যখন বাইরে হালকা হাওয়া বইছিল আর জানলার পর্দাগুলো ধীরে ধীরে নড়ছিল, মীরা অর্জুনকে জিজ্ঞেস করল যে কখনো তার ভয় লাগে কিনা। অর্জুন কিছুক্ষণ ভাবল, তারপর বলল যে ভয় প্রতিটি মানুষের সাথেই চলে,
তফাৎ শুধু এটাই যে কিছু মানুষ ভয়ের কারণে থেমে যায় আর কিছু মানুষ ভয়কে সাথে নিয়েই এগিয়ে চলে। এই কথাটি মীরার ভেতরে খুব গভীরে গেঁথে গেল। সে বুঝতে শুরু করল যে তার এই সফর শুধু পায়ের সফর নয়, এটা সেই ভয়েরও সফর যা একসময় তাকে পুরোপুরি আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিল। সমাজে দৃষ্টিভঙ্গি এখন বদলে যাচ্ছিল। কিছু মানুষ যারা আগে দয়া দেখাত এখন প্রশ্ন করতে শুরু করেছিল, সে কি সত্যিই দাঁড়িয়েছে? এসব কি সত্যি? মীরা এই প্রশ্নগুলো থেকে পাল্লে বাড়াল না। সে শুধু এটুকু বলল যে পথ লম্বা এবং সে হাঁটছে। এই উত্তর শ্রোতাদের জন্য অসম্পূর্ণ ছিল, কিন্তু মীরার জন্য ছিল পুরোপুরি সত্য। কখনো কখনো ব্যথা বেশি হতো, কখনো মন দুর্বল হতো, আর সে নিজেকে জিজ্ঞেস করত যে এসব কি ঠিক হচ্ছে? আর ঠিক সেই মুহূর্তেই তার সেই সকালের কথা মনে পড়ে যেত, যখন সে কয়েক সেকেন্ডের জন্য নিজের পায়ে দাঁড়িয়েছিল। সেই স্মৃতি জয়ের ছিল না, সেই স্মৃতি ছিল এই কথাটার যে তার শরীর এখনও সাড়া দিতে পারে। সে জানত যে সেই মুহূর্তটি আবার আসবে, হয়তো তাড়াতাড়ি নয়, হয়তো সহজভাবেও নয়, কিন্তু আসবে। আর যখন আসবে তখন সে প্রস্তুত থাকবে। অর্জুন কখনোই দাবি করেনি যে সে তাকে সুস্থ করে দেবে, আর মীরা কখনোই প্রতিশ্রুতি দেয়নি যে সে অবশ্যই হাঁটবে। তাদের মধ্যে যে সমঝোতা তৈরি হয়েছিল তা কোনো গন্তব্যের উপর দাঁড়িয়েছিল না, তা দাঁড়িয়েছিল সেই পথের উপর যা দুজনে কোনো আওয়াজ বা কোনো প্রতিশ্রুতি ছাড়াই বেছে নিয়েছিল। একটি এমন পথ যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল অনিশ্চিত কিন্তু শূন্য নয়। মীরা মালহোত্রা এটা গ্রহণ করে নিয়েছিল যে তার কাহিনীর শেষ এখনও লেখা হয়নি। হয়তো তাতে পড়ে যাওয়াও থাকবে, থেমে যাওয়াও থাকবে, আর তারপর আবার উঠে দাঁড়ানোও থাকবে। কিন্তু এখন সেই কাহিনীটি ছিল তার নিজের, এবং সে স্থির করে নিয়েছিল যে সে এই অসম্পূর্ণ, অনিশ্চিত কিন্তু সত্য পথটি ছেড়ে কোথাও যাবে না। কখনো কখনো সবচেয়ে বড় সাহস গন্তব্যে পৌঁছনো হয় না, সবচেয়ে বড় সাহস হয় সেই পথে টিকে থাকা, যখন কেউ জানে না যে সামনে কি আছে। আর মীরা মালহোত্রা সেই সাহসের সাথেই এগিয়ে যাচ্ছিল।